রেভারেন্ড ফাদার ফ্রম দ্য জন্মশতবার্ষিকী উপলক্ষে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ এবং কলেজের প্রাক্তনী সংসদের সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্বভারতী বাংলা বিভাগ আজ যে আলোচনা সভা আয়োজন করেছে তাতে আয়োজকদের পক্ষ থেকে এখানে সমবেত সবাইকে আন্তরিক স্বাগত জানাই। কলকাতার সুপ্রসিদ্ধ সেন্ট জেভিয়ার্স কলেজের মাননীয় সভাধ্যক্ষ এবং অধ্যক্ষ মহোদয় এখানে উপস্থিত আছেন কলেজটির প্রাক্তনী সংসদের সম্পাদক মহোদয়, ফাদার দাতিয়েনের নামাঙ্কিত পুরস্কারের জন্য মনোনীত লেখিকা রয়েছেন মঞ্চে, সঙ্গে রয়েছেন প্রাক্তনী সংসদের প্রাক্তন সম্পাদক। বিশ্বভারতীর পক্ষ থেকে তাদের প্রতি আমাদের সশ্রদ্ধ সুস্বাগত। বাংলা বিভাগের পক্ষ থেকে স্বাগত ও কৃতজ্ঞতা জানাই বিশ্বভারতীর মাননীয় উপাচার্য এবং ভাষা ভবনের অধ্যক্ষ মহোদয়কে। কেন পল দাতিয়েনকে নিয়ে আমাদের এই জন্মশতবার্ষিকী আলোচনা সভার আয়োজন, তার একটা সংক্ষিপ্ত প্রস্তাবনা পেশ করা কোথায় খুব জরুরি, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করি। শ্রদ্ধার সঙ্গে ফাদার পল দাতিয়েনের জন্মশতবর্ষ উদযাপন বিশ্বভারতী বাংলা বিভাগের একটি স্বাভাবিক কর্তব্য কর্ম বলে মনে করি। প্রথমত, ফাদার ছিলেন অবাঙালি অভারতীয় একজন বিরল গোত্রের বাংলা সাহিত্যিক। দ্বিতীয়ত, তিনি এই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গৌরববোধে আমরা এই দ্বিতীয় হেতুটির কথায় আগে উল্লেখ করব। 1957 সাল থেকে 1959 সাল পর্যন্ত তিনি এই বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়ন করেন এবং ডিগ্রি পান। তার শিক্ষকদের মধ্যে ছিলেন অধ্যাপক প্রবোধচন্দ্র সেন, উপেন্দ্র কুমার দাস, পঞ্চানন মণ্ডল, অশোক বিজয় রাহা, সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুখময় মুখোপাধ্যায় প্রমুখ। প্রয়াণের বছর কয়েক আগে তিনি বিভাগে এসে তার মাস্টারমশাইয়ের কথা স্মরণ করেছিলেন আমাদের কাছে। তার সহপাঠীদের মধ্যে ছিলেন শ্রীমতী আলো রায়, শ্রীমতী অপর্ণা চৌধুরী, শ্রী মীনাক্ষী চৌধুরী প্রমুখ। কিছুদিন আগে যখন ফাদারের শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের কথা অপর্ণাদিকে বলছিলাম, তখন তিনি ফাদার কথা স্মরণ করতে করতে স্মৃতির উজানে চলে গিয়েছিলেন 68 বছর আগের বাংলা বিভাগ। আজ সকালের ফোনেও তার সেই সমানুভূতি সহপাঠীর কথা বলছিলেন অপর্ণাদি। বয়সে তাদের চেয়ে বেশ কিছুটা প্রবীণ, রসতীর্থ পথের কোন এক সাহেব পথিক শুধু বেলজিয়াম থেকে পড়তে এসেছিলেন বাংলা বিভাগে। আজ সকালের ফোনেও তার সেই সহানুভূতি সহপাঠীর কথা বলতে গিয়ে তিনি বলছিলেন যে সমস্যা হয়েছিল এই যে তাকে কি করে সম্বোধন করা যায়, কারণ শান্তিনিকেতনের রীতি অনুযায়ী দাদা দিদি বলারই চল, কিন্তু ফাদারকে কি দাদা বলা যায়? সুধাংশু নামের এক সহপাঠী তার একটা সমাধান সূত্র আবিষ্কার করে দাতিয়েন সাহেবকে সম্বোধন করেছিলেন ফাদার দা। ফাদার দাতিয়েন যে উত্তরকালে বিচিত্র সব ছদ্মনাম ব্যবহার করেন লক্ষণীয়, তার মধ্যে একটি ছিল ফাদার দে। সে নামের মধ্যে তাঁরই বয়োকনিষ্ঠ সহপাঠীর সবিন সম্বোধন নেপথ্যে ক্রিয়াশীল ছিল কিনা তা অবশ্য নিশ্চয় করে বলা মুশকিল। তবে ফাদারের একটি সাক্ষাৎকারে সুধাংশু প্রদত্ত সম্বোধন আর ফাদার দে ছদ্মনামের উল্লেখ আছে। নিজের নামটিকে নিয়ে ধনী সাধুর্যের ছদ্ম নাম নেওয়ার একটা খেলা ছিল ফাদারের, যেমন উৎপল দত্ত রায়। এই ছদ্মনামের মধ্যে নিহিত পল এবং দত্তর মধ্যে রয়ে গেছে আসল নাম পল দাতিয়েন। উৎ আর রায় অংশটুকু নেহাতি ধনীর আড়া। যতীন পাল ছদ্মনামও ঠিক একইভাবে বেছে নিয়েছিলেন ফাদার। এর থেকে তার আমোদের স্বভাবের একটা পরিচয় পাওয়া যায়। যাই হোক, শান্তিনিকেতনে অবশ্য ফাদারের যাতায়াত শুধু বাংলা বিভাগের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এখানে অবস্থানকালে প্রতিমা দেবী, ইন্দিরা দেবী চৌধুরানী, ক্ষিতীশ রায়, অন্নদা শঙ্কর ও লীলা রায় দম্পতি, শান্তিদেব ঘোষ, সৈয়দ মুস্তফা আলী, অমর খৈয়াম অনুবাদক কান্তিচন্দ্র ঘোষের বিদেশিনী বন্ধু এতা ঘোষ প্রমুখের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। মুস্তফা আলী তার সঙ্গে রসিকতা করতে ভালোবাসতেন, সে খবর পাওয়া যায় ফাদারেরই একটি সাক্ষাৎকার। শুধু আমাদের প্রাক্তনী বলেই নয়, ফাদার দাতিয়েনকে শ্রদ্ধা জ্ঞাপন
যে কারণে বাংলা সাহিত্যের প্রতিটি প্রতিষ্ঠানেরই অবশ্য কর্তব্য বলে বিবেচিত হয়, তা হল বাংলা সাহিত্যে, বলা হলো বাংলা গদ্য সাহিত্যে তার অপরিসীম অবদান। তার অবদান সৃজনমূলক বাংলা সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু সম্পাদক ও অনুবাদক হিসেবেও তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণযোগ্য। আপাতত বাংলা গদ্য সাহিত্যে ফাদারের অবদানের সামান্য একটু পরিচয় নেওয়া যেতে পারে। একাধারে তার বাংলা গদ্যের মুন্সিয়ানা, অন্যদিকে তার অকৃত্রিম বাঙালিয়ানার অব্যক্ত সাক্ষ্য পাওয়া যেতে পারে। ফাদার এক জায়গায় লিখছেন, উদ্ধৃতি, হাত দিয়ে ভাত খেতে শিখেছি, দরজার সামনে জুতো রাখতে শিখেছি, দুটো পুকুরে নিয়ে গেছি, পদ্মাসন শিখতে গিয়ে পায়ে ব্যথা ধরিয়েছি, চারটের সময় ছটায় আসতে শিখেছি, চারটের সময় ছটায় আসতে শিখেছি, খোলা মুখে স্বীকার করেছি যে রসগোল্লা শ্রেষ্ঠ মিষ্টি, আমার মত কিন্তু একটু বেশি মিষ্টি, আর ইলিশকে বলেছি মৎস্যের সম্রাট, আমার মতে কিন্তু কাঁটা কম থাকলে চলবে। বিনিময় কিছু চাই, পেয়েছি কিন্তু অসীম ভালোবাসা। বাংলা ভাষার মুন্সিয়ানা শুধু নয়, বাংলা সংস্কৃতি ও বাঙালির চরিত্র সম্পর্কে, অর্থাৎ চারটের সময় ছটায় আসতে শিখেছি। একটা স্নিগ্ধ টিপ্পণী এই রচনাংশ লক্ষ্য। গদ্যের এই যে সহজিয়া চাও, তার বক্তব্য খেয়াল করি ফাদারের অন্য রচনা। জাকির মিয়ার আস্তানায় পত্রিকাটিতে তিনি লিখছেন, উদ্ধৃতি, মুন্সি শেখ মোহাম্মদ জাকির মিয়ার চৌকাট ফেরত না পেতে বুঝলাম বিসমিল্লাহ বলো। আমার গাফিলতি আসলে দেবীত। এক, আমি চোখে রেখেছি দরজায়, যা নাকি ইসলামী সংস্কৃতির পরিপন্থী। দুই, যুক্ত করে জানিয়েছি নমস্কার, যার মধ্যে ভেবেছেন শিবকে, অর্থাৎ বহু দেবতাবাদের আমেজ আছে। একমাত্র নমস্য তিনি, যাবতীয় মুখলুকাত যিনি পয়দা করেছেন আসমানে জমিনে যার শরীর। উদ্ধৃতি শেষ। স্বয়ং ভাষাচার্য সুনীত কুমার ফাদারের বাংলায় এই ইসলামিক টাচের প্রশংসা করেছে। ভাষা শিল্পের আসল রহস্য নিহিত থাকে বিষয়ের সঙ্গে তার সংগতিপূর্ণ মেলামের অভিজ্ঞতা। দেশ বা অমৃত পত্রিকায় যখন তার বাংলা লেখা কিস্তিতে কিস্তিতে প্রকাশিত হতে থাকে, তখন এই তথ্য যে কোনো ফরাসি ভাষী বেলজিয়াম লেখকের রচনা তা ভেবে বিস্মিত হয়েছিল বাংলার পাঠক। কারো মনে হয়েছিল এ নিশ্চয়ই সৈয়দ মুস্তফা আলীর লেখা অথবা নীলেন পরশুরামে। যখন জানা গেল লেখকের মাতৃভাষা ফরাসি, তখন কেউ কেউ বললেন ফাদারের স্টাইল নাকি দুয়ানা ফরাসি, দুয়ানা বাংলা, আর ৭৫ নয়া পয়সা সম্পূর্ণ নিজস্ব। ফাদার নিজেই সকৌতুকে বলেছিলেন এই কথা। তথ্য হলো এই যে ফাদারের জন্ম বাংলা থেকে বহু দূরে বেলজিয়ামের দক্ষিণ ভাগে অবস্থিত ছোট ছোট পাহাড় টিলা বিস্তৃত রাশফোর্ড নামের ছোট্ট একটা শহরে। সালটা ছিল ১৯২৪। সেখানে জন্মে কিভাবে তিনি আয়ত্ত করলেন ওই অনুপম বাংলা ভাষা, কিভাবে বাংলা ভাষার চাল ও চরিত্র অনুধাবন করলেন তিনি, এর উত্তরে ফাদার লিখেছেন, বাংলা ভাষার ধ্বনি মাধুর্য সঙ্গীত আমায় আকৃষ্ট করেছে। তিনি বলতেন, সাহিত্য মানেই ছন্দ, গদ্য ছন্দ। সাহিত্য হবে তখন যখন এর ভিতরে গান থাকবে। গাতিয়ান কথিত ভাষার ভিতরের গান আসলে সেই ভাষার প্রাণধর্ম। লেখক গাতিয়ান অনায়াসে তৎসম শব্দের পাশাপাশি ব্যবহার করেছেন আক্ষৌরে বাংলা শব্দ। তিনি লক্ষ্যে রাখতেন শুধু গদ্যের অন্তর্নিহিত সাংগীতিকতাকে। গদ্যশিল্পী বুদ্ধদেব বসু তাকে পরামর্শ দিয়েছিলেন, গদ্যের প্রশ্নে বিবেচ্য শুধু কানের সাক্ষ্য, শাস্ত্রীয় ইয়ার। প্রতিটি শব্দকে কানের কাছে বাজিয়ে বাজিয়ে দেখতে হবে কোন শব্দটি কোথায় লাগছে। ফাদার লিখেছেন, আমি কম লিখি, কিন্তু একটা শব্দ স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত লিখি না। তার জন্য মান্য বাংলার সীমানা অতিক্রম করাও তার কাছে অনেক সময় জরুরি মনে হয়েছে। ভাষার প্রাণভাগ্য বিশেষভাবে অভিব্যক্ত হয় আঞ্চলিক সীমানা, শহর থেকে দূরে। ফাদার তার সুন্দরবনের বাসন্তীতে অবস্থান পর্বে সংগ্রহ করেছিলেন আঞ্চলিক শব্দাবলী, উপলব্ধি করেছিলেন তার অন্তর্নিহিত ভাইটালিটি। মিশনারি হিসেবে তার গন্তব্য হতে পারত হয় আফ্রিকা, নয় ভারত। তিনি বেছে নেন ভারতকে। ভারত বলতে অবশ্য বুঝতে হবে বাংলাকে। প্রকৃতপক্ষে দুপারে বিস্তৃত বঙ্গদেশই ছিল তার বড় পছন্দের দেশ। ভারতে আসার প্রস্তুতি হিসেবে যেমন তিনি শঙ্করাচার্য রামানুজ করেন সেখানে সংস্কৃত ভাষা, তেমনি পড়েছিলেন বাংলা। অ্যান্ডারসনের বাংলা ব্যাকরণ পড়ে ভাষাটির প্রতি তার ক্রমে গাঢ় অনুরাগ জন্মায়।
এই অনুরাগের তীব্রতা থেকে তিনি বৌদ্ধ পরম্পরা নামে পরবর্তী সংকলনটি প্রস্তুত করেন, যেখানে তিনি তোম অ্যান্তনিও থেকে শহীদ কুমার পর্যন্ত বাংলা গদ্যের দীর্ঘ নমুনা পেশ করেন, যাতে বাংলা গদ্যের বিবর্তনের ছবিটিও দুর্বলাকে নিতম ধারা দেয়। 1972 সালে তিনি সম্পাদনা করেন কেরি সাহেবের ইতিহাসমালা, যা তার সুনিপুণ সম্পাদনা কর্মের সৌজন্যেই কার্যত বিলুপ্তির হাত থেকে রক্ষা পেয়েছে। অধ্যাপক সুকুমার সেন এই স্বীকৃতি দিয়েছেন ফাদার দাকিয়েনকে। ইতিহাসমালার ইংরেজি অনুবাদ তিনি উৎসর্গ করেছেন ফাদারকে। করবেন নাই বা কেন? ইতিহাসমালা 3টি কপি উদ্ধারের কৃতিত্বে দাবিদার ফাদার দাকিয়েন কোন বাঙালি নয়। তার আত্মজগনিত অবশ্য তিনিও মনে প্রাণে বাঙালি, তবে ওটানো বিদেশি বাঙালি। বাংলা থেকে নিষ্ক্রান্ত হওয়ার দীর্ঘদিন পরও তিনি বিস্তৃত হননি বাংলা ভাষা। বাংলা ভাষকালে কেরি সাহেবের মুন্সির মতোই দাকিয়েন সাহেবের একজন মুন্সি ছিলেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক অমলকান্তি ভট্টাচার্য। সম্পাদক হিসেবে খরদৃষ্টির পরিচয় দিয়েছেন দাকিয়েন। সম্পাদনের সময় মূল ইতিহাসমালার পাতার আকৃতি, ফন্টের মান কিছুই তার দৃষ্টিকে এড়ায়নি। ইতিহাসমালার মধ্যে আবার তিনি খুঁজে পেয়েছিলেন ফোন্টেনের রচনা শৈলী নিয়ে। তার ইচ্ছা ছিল কৃপার শাস্ত্রের অর্থভেদ বইটির একটি সম্পাদিত সংস্করণ প্রকাশ করার, যদিও সেই ইচ্ছা আহত থেকে গেছে তার, যেমন অচরিতার্থ থেকে গেছে বেলজিয়ামে বাংলা চর্চা কেন্দ্র করার বাসনা। বাংলা গদ্যের ইতিহাসের সূচনা পর্ব থেকে মিশনারিদের অবদান অপরিসীম, তার ঐতিহাসিক প্রেক্ষাপট স্বতন্ত্র। একালের মিশনারি ফাদার দাকিয়েনের ক্ষেত্রে মিশনারি বৃত্তির সঙ্গে যুক্ত হয়েছিল গভীর এক বাংলা বৃত্তি। বাসন্তীর বাজারে তার স্বরচিত নাটক বন্ধু যিশুর মহড়ার সময় তিনি সেখানকার বালকদের কাছে শিখে নেন ইটের আকলা কথাটার মান, আবিষ্কার করেন সেখানকার ভাবধারার স্বাতন্ত্র্য। এইভাবেই তার কাছে বিস্তৃতিকার বাংলা শব্দের আবেদনিক করল। মিশনারির কর্তব্য হিসেবে প্রচারমূলক করতেও তাকে লিখতে হয়েছিল একটু রোদ্দুর নামে আখ্যানটি হয়তো সেই জাতের বস্তু। কিন্তু তিনি বাংলা করতে স্মরণীয় হয়ে আছেন মূলত তার আত্মৌরে সাদা সিধে ঘরোয়া বাংলা গদ্যের জন্য। তার বাংলা বইগুলির নামকরণে হয়তো তার প্রভাব রয়েছে। লেখকের রচনা কি লেখকের প্রকৃত পরিচয়, একথা ফাদার বিশ্বাস করতেন এবং সম্মুখে ভুলেও গেছেন। অধিকন্তু ফাদার স্মরণীয় হয়ে থাকবেন একজন দরদী মানব প্রেমী হিসেবে। আপনার প্রথম ও শেষ পরিচয় কি? এই প্রশ্নের উত্তরে ফাদার একবার বলেছিলেন, মানুষকে ভালোবাসতে এসেছি, ধর্মান্তরিত করতে নয়, আমি মিশন। মানুষকে ভালোবাসাই ছিল তার মিশন, তিনি সেই মিশনের মিশনারি। কালো চামড়ার দেশে লেখাটিতে বর্ণ বৈষম্যের অন্যায় দেখে তাই তার অন্তঃকরণে বেদনা চলে ওঠে। প্রভু যিশুর ধর্মের উদার মনোপ্রেমের দিকটি ছিল ফাদারের প্রকৃত স্বপ্ন। তার গুরু ফাদার জোহান্স ছিলেন শঙ্কর রামানুজ বিশেষজ্ঞ। তিনি কালিদাসের সাহিত্য পড়ানোর আগে শিষ্য দাকিয়েনকে ঢুকিয়ে দিয়েছিলেন শ্রীমদ ভগবদ্গীতা। গুরুর কাছে থেকেই হয়তো ফাদার দাকিয়েন পেয়েছিলেন যাবতীয় সংকীর্ণতার ঊর্ধ্বে যথার্থ মনন দীক্ষা ও মানব দীক্ষা। প্রেরণা পেয়েছিলেন তার মার কাছ থেকে। আজকে সংকীর্ণ ধর্মদীর্ঘ সময় দাঁড়িয়ে ফাদার পল দাকিয়েনের শতবার্ষিক স্মরণের আয়োজন সেদিক থেকে বিশেষ তাৎপর্য বহন করে। পরিশেষে তাই বলি, তাকে নিয়ে এই যে স্মরণ উদযাপন, তাতে ফাদারকে উপলক্ষ করে খুলে যাক আমাদের সর্বজনীন মানবত্বের প্রবেশ পথ। আমরা স্বাগত করি এমন এক অখণ্ড মানবিক আশ্রয়ে। মানুষের ধর্ম বইতে রবীন্দ্রনাথ যাকে বলছেন মানব দেশ, ভূগোল ধারা সময় ধারা এক দেশ। বিশ্ব নাগরিক ফাদারও বোধহয় এমন একটা দেশই লালন করতেন মনের গভীরে। ফাদারের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা, আর আপনাদের জানাই নমস্কার।